সমুদ্রের মাঝে হঠাৎ খুঁজে পাওয়া এক পরিত্যক্ত জাহাজ, যেখানে কেউ নেই, কিন্তু সবকিছু যেন ঠিক আগের মতোই রয়ে গেছে। একদল মানুষ সেখানে পা রাখতেই শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা, যেন অতীতের কোনো অভিশাপ এখনো জীবিত। আজ আমি আপনাদের নিয়ে যাব ঘোস্ট শিপ সিনেমার সেই শিহরণ জাগানো গল্পে, যা আপনাকে শেষ পর্যন্ত আতঙ্কে আটকে রাখবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরু 1962 সাল থেকে। সেখানে আমাদের দেখানো হয় প্যাসিফিক মহাসাগরের মাঝখানে একটি বিশাল জাহাজ, যার নাম অ্যান্টোনিয়া গ্রাজা। সেই জাহাজে মোট 600 জন যাত্রী ছিল, যারা নিউ ইয়র্কের দিকে যাচ্ছিল, এবং জাহাজে তখন একটি পার্টি চলতে থাকে। সেখানে এক অত্যন্ত সুন্দরী গায়িকা গান গাইছিল, এবং সবাই তার গান উপভোগ করতে করতে আনন্দের সঙ্গে নাচতে থাকে। জাহাজে উপস্থিত সবাই খুবই খুশি ছিল, কিন্তু তারা জানতো না যে কয়েক মিনিটের মধ্যেই তাদের সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যার কথা ভাবলেও ভয় লাগে। তখন দেখা যায় একজন লোক ইঞ্জিন রুমে গিয়ে একটি লিভার ওপরের দিকে টেনে তুলছে। লিভারটি ওপরে উঠতেই একটি ধারালো তার হঠাৎ টান টান হয়ে যায়, এবং মুহূর্তের মধ্যেই সেইগুলো সবার শরীর ভেদ করে চলে যায়। তখন চোখের পলকে মানুষের দেহ দু টুকরো হয়ে যেতে থাকে। চারিদিকে এক ভয়াবহ এবং হৃদয় বিতারক দৃশ্য, যেখানে রক্তে পুরো জায়গা ভেসে যায়। তবে একটি ছোট্ট মেয়ে ছিল যার নাম কেটি। সে বেঁচে যায়। কেটির উচ্চতা কম হওয়ার কারণেই সে সেই ভয়ঙ্কর তারগুলোর আঘাত থেকে রক্ষা পায়। তারটি কেটির মাথার ওপর দিয়ে ছুঁয়ে চলে যায়। তারপর আমাদের 40 বছর পরের একটি দৃশ্য দেখানো হয়। সেখানে দেখা যায় কয়েকজন মানুষ একটি টাগবোর্ডের সাহায্যে একটি বড় জাহাজকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখা যায় সেই পুরনো জাহাজটি স্থির হয়ে আছে। এটা দেখে দলের নেতা তার টিমের একজন মেয়ে যার নাম মার্ফি তাকে সেই পুরনো জাহাজে পাঠায়। উদ্দেশ্য ছিল যে তারের সাহায্যে জাহাজটিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা খুলে দেওয়া, কারণ যদি পুরনো জাহাজটি ডুবে যায় তবে তাদের টাগবোটটিও সঙ্গে সঙ্গে ডুবে যেতে পারে। মার্ফি যখন পুরনো জাহাজে পৌঁছায় তখন সে বুঝতে পারে যে জাহাজের নিচের অংশে বড় ফাটল ধরেছে। সেই কারণেই দ্রুত ভেতরে পানি ঢুকতে থাকে, এবং আর মাত্র 5 মিনিটের মধ্যেই জাহাজটি পুরোপুরি ডুবে যাবে। মার্ফি বিষয়টা তার টিম লিডারকে জানায়। এটা শুনে লিডার মার্ফিকে নির্দেশ দেয় যে তার দিয়ে জাহাজটিকে টেনে আনা হচ্ছে সেটা যেন সঙ্গে সঙ্গে খুলে ফেলে, এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে টাগবোর্ডে ফিরে আসে, কারণ তারা সেই পুরনো জাহাজটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুজন সাথীও মার্ফির কাছে পৌঁছে যায়, এবং তারাও মার্ফিকে বাইরে বেরিয়ে জাহাজটি ছেড়ে দিতে বলে, কিন্তু সেই জাহাজটি খুঁজে পেতে তাদের 3 মাস সময় লেগেছে। সেই কারণে মার্ফি এত সহজে জাহাজটি ছেড়ে দিতে রাজি হয় না। জাহাজটিকে বাঁচানোর জন্য মার্ফি নিচে পানির নিচে ঝাঁপ দেয়। মার্ফিকে দেখে ওপরের 2 সঙ্গীও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মার্ফির পেছনে পানিতে ঝাঁপিয়ে পড়ে। 3 জন মিলে কোনো রকমে জাহাজটি ডুবে যাওয়ার আগেই ফাটলটির ওপর বেল্ট বেঁধে সেটা বন্ধ করে দেয়, এবং জাহাজটিকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে। তারপরে তারা জাহাজটি বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। দলের নেতা সেই টাকা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়। সেখানে জ্যাক নামের একজন লোক অনেকক্ষণ ধরেই তাদের ওপর নজর রাখে এবং তাদের সব কথা শুনতে থাকে। জ্যাক বুঝতে পারে সমুদ্রে যেসব জাহাজ হারিয়ে যায় সেই দল সেগুলো খুঁজে বের করে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে। জ্যাক তখন তাদের কাছে এসে দলের নেতাকে একটি জাহাজের কথা বলে, যেখানে নাকি গুপ্তধন লুকানো আছে। আসলে জ্যাক সেই জাহাজটির কথাই বলে যেটাতে 40 বছর আগে এক অজানা ব্যক্তি একটি লিভার টেনে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিল। দলের নেতা 40 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া অ্যান্টোনিয়া গ্রাজা নামের সেই জাহাজটির কথা আগেই শুনেছে। তাই নেতা বলে সেই জাহাজটিকে অনেকেই খুঁজেছে, কিন্তু আজ পর্যন্ত সেটার সন্ধান পায়নি। তখন জ্যাক বলে সে জানে জাহাজটি সমুদ্রের ঠিক কোন অংশে আছে। যদি তারা জাহাজটিকে খুঁজে বের করে বাজারে বিক্রি করতে পারে তাহলে রাতারাতি সবাই ধনী হয়ে যাবে। টাকার কথা শুনেই দলের সবাই সেই মিশনে রাজি হয়ে যায়। পরের দিনই তারা দল বেঁধে অ্যান্টোনিয়া গ্রাজা নামের সেই জাহাজটি খুঁজতে রওনা দেয়। কয়েকদিনের দীর্ঘ সমুদ্র যাত্রার পর তারা সমুদ্রের এক অত্যন্ত নির্জন স্থানে পৌঁছে যায়। হঠাৎ একজনের যন্ত্রে কোনো জাহাজ কাছাকাছি থাকার সংকেত পাওয়া যায়। তারা বুঝতে পারে 40 বছর আগে হারিয়ে যাওয়া সেই জাহাজটি সেখানেই কোথাও আছে। তারপর একটু এগিয়ে যেতেই তাদের সামনে বিশাল এক জাহাজ ভেসে ওঠে। এটাই সেই জাহাজ যেটাকে আমরা গল্পের শুরুতে দেখেছি, যা গত 40 বছর ধরে সমুদ্রে নিখোঁজ ছিল। জাহাজটি দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়। তাদের মনে হতে থাকে এবার হয়তো তারা সত্যি
বাজারে পাঠিয়ে তারা মালামাল হয়ে যাবে। দলের নেতা তখন দুজনকে টাগবোর্ডে থাকার নির্দেশ দেয় এবং নিজে কয়েকজন সঙ্গীকে নিয়ে সেই পুরনো জাহাজের ভেতরে তদন্ত করতে যায়। ভেতরে ঢুকতেই তারা এক অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দটি শুনে সবাই কিছুটা ভয় পেয়ে যায়। তবুও দলের নেতা সাহস জুগিয়ে সবাইকে সামনে এগিয়ে যেতে বলে। শব্দটির উৎস অনুসরণ করতে করতে তারা একটি বড় ঘড়ির কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে ঘড়িটির কাঁটা তখনও টিকটিক করে চলছে। কিছুক্ষণ পর হঠাৎ করেই ঘড়ির কাঁটা থেমে যায়। এটা দেখে তাদের অস্বস্তি আরো বেড়ে যায়। তারপর তারা জাহাজের ভেতরে আরো গভীরে তদন্ত করতে এগোয়। ভেতরের অবস্থা ছিল সম্পূর্ণ বিধ্বস্ত, সবকিছু ভাঙাচোরা এবং লোহার গায়ে জং ধরা। জাহাজটি বহু বছর ধরে পরিত্যক্ত থাকার স্পষ্ট চিহ্ন দেখা যায়। হঠাৎ সামনে এগোতে গিয়ে তাদের একজনের পায়ের নিচের মেঝে ভেঙে যায় আর সে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক তখনই মার্ফি তাকে ধরে ফেলে। মার্ফি যখন সঙ্গীটিকে ওপরে তুলতে থাকে তখন মার্ফি নিচে তাকিয়ে এক মেয়েকে দেখতে পায়। এটাই সেই মেয়ে যে আজ থেকে 40 বছর আগে অর্থাৎ 1962 সালে জাহাজে একা বেঁচে ছিল। মেয়েটির মাথার ওপর দিয়ে তারটি চলে যায়, কিন্তু মেয়েটি অলৌকিকভাবে বেঁচে যায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো যে 40 বছর পরেও মেয়েটির বয়স ঠিক আগের মতোই আছে। এর মানে একটাই যে সে হয়তো সেই মেয়েটির আত্মা। মার্ফি যখন দ্বিতীয়বার তাকায় হঠাৎ করেই মেয়েটি অদৃশ্য হয়ে যায়। কোনো মতে তারা তাদের সঙ্গীকে ওপরে তুলে আনে। মার্ফি বুঝতে পারে না সে যা দেখেছে তা সত্যি নাকি তার কল্পনা। কিন্তু সেই ঘটনার পর মার্ফি ভীষণ ভয় পেয়ে যায়, কারণ জাহাজটি ছিল অত্যন্ত বড়। তাই তারা সেটা আরো ভালোভাবে খুঁজে দেখতে থাকে। এগোতে এগোতে তারা জাহাজের মূল কেবিনে পৌঁছে যায়। সেখানে খোঁজাখুঁজির সময় তারা একটি ডিজিটাল ঘড়ি খুঁজে পায়। এটা দেখে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ আজ থেকে 40 বছর আগে সেই ধরনের ডিজিটাল ঘড়ি প্রচলিত ছিল না। তখনই তারা বুঝতে পারে তাদের আগে হয়তো অন্য কেউ সেখানে এসেছিল। তারপর সবাই টাগবোটে ফিরে আসে। দলের নেতা সিদ্ধান্ত নেয় পরের দিন তারা জাহাজটিকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাবে। কিন্তু পরের সকালে তারা জানতে পারে জাহাজটিতে একটি বিশাল গর্ত আছে। গর্তের কারণে জাহাজটি ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছে। দলের নেতা বলে এই অবস্থায় জাহাজটিকে টাগবোর্ডের সঙ্গে বেঁধে নিয়ে যাওয়া অসম্ভব, কারণ জাহাজের ভেতরে ইতিমধ্যেই অনেক পানি ঢুকে আছে। পানির কারণে জাহাজের ওজন কয়েক গুণ বেড়ে যায়। তাই সেই পুরনো জাহাজটিকে টাগবোর্ড দিয়ে টেনে নেওয়া একেবারেই বোকামি হবে। তখন তারা সিদ্ধান্ত নেয় প্রথমে জাহাজের গর্তটি মেরামত করে বন্ধ করতে হবে। তারপর ভেতরে জমে থাকা সমস্ত পানি বের করে জাহাজটিকে টাগবোর্ডের সঙ্গে বেঁধে নিয়ে যাওয়া হবে। সবারই সেই পরিকল্পনা ভালো লাগে এবং তারা নিজ নিজ কাজে লেগে যায়। কিছু সদস্য জাহাজের গর্ত মেরামত করতে শুরু করে আর বাকিরা জাহাজের ভেতরে লুকিয়ে থাকা ধন সম্পদ খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে মার্ফি একটি সুইমিং পুলের কাছে পৌঁছে যায়। সুইমিং পুলটি দেখে মার্ফি হতবাক হয়ে যায়, কারণ পুলের চারপাশে অসংখ্য গুলির চিহ্ন দেখতে পায় সে। মার্ফি যখন পুলের দিক থেকে ওপরে উঠতে যায় ঠিক তখনই হঠাৎ সেই রহস্যময় মেয়েটি আবার মার্ফির সামনে এসে দাঁড়ায়। ভয়ে মার্ফি পিছিয়ে গিয়ে আবার পুলের ভেতর পড়ে যায়। মার্ফির মাথা জোরে সুইমিং পুলের ধারে আঘাত করে আর সঙ্গে সঙ্গে রক্ত বের হতে শুরু করে। সুইমিং পুল যেন ধীরে ধীরে মার্ফির রক্ত শুষে নিতে থাকে। মার্ফি আবার যখন ওপরে তাকায় তখন সেখানে আর সেই মেয়েটিকে দেখতে পায় না। ঠিক তখনই জ্যাক সেখানে পৌঁছে যায় এবং মার্ফিকে সুইমিং পুল থেকে বাইরে তুলে নিয়ে আসে। বাইরে বেরিয়ে মার্ফি জ্যাককে বলে, আমি একটু আগেই এখানে একটি মেয়েকে দেখেছি, কিন্তু হঠাৎ করে মেয়েটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। জ্যাক মার্ফিকে বোঝায় যে ওটা তোমার ভুল দেখা, এখানে এমন কিছুই নেই। তারপর তারা দুজন আবার সামনে এগিয়ে যায়, কিন্তু তারা চলে যাওয়ার পর সুইমিং পুলটি ধীরে ধীরে পুরোপুরি রক্তে ভরে ওঠে। অন্যদিকে দলের নেতা পুরনো জাহাজের ক্যাপ্টেনের কেবিন খুঁজে পায়। দলের নেতা যখন ঘরের ভেতরে ঢোকে তখন দেখে ঘরটি অত্যন্ত জীর্ণ এবং এলোমেলো অবস্থায় আছে। ভালো করে খুঁজেও তেমন কিছু বিশেষ পাওয়া যায় না। হঠাৎ দলের নেতার নজর সামনে রাখা একটি টেবিলের দিকে যায়। সেখানে একটি মদের বোতল এবং গ্লাসে ঢালা মদ রাখা থাকে। দেখে মনে হয় যেন কিছুক্ষণ আগেই কেউ বসে পান করে গেছে। দলের নেতা যখন গ্লাসটি হাতে তুলে নিতে যায় ঠিক তখনই তার চোখ সামনে থাকা আয়নায় পড়ে। আয়নায় দলের নেতা সেই পুরনো জাহাজের ক্যাপ্টেনকে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে দলের নেতা ভয়ে কাঁপতে থাকে এবং দলের নেতার হাত থেকে মদের গ্লাস পড়ে গিয়ে ভেঙে যায়। আতঙ্কে দলের নেতা সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যায়। জাহাজে সবার সঙ্গেই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তাদের একজন সঙ্গী যার নাম মার্ক হঠাৎ তার কানে এক মহিলা
মহিলা গায়িকার গান ভেসে আসতে শোনে। মার্ক সেই গানের শব্দ অনুসরণ করতে করতে জাহাজের গ্র্যান্ড এরিয়ায় পৌঁছে যায়। সেখানে মার্ক সত্যি সেই মহিলা গায়িকাকে দেখতে পায়। এটাই সেই গায়িকা যাকে আমরা গল্পের শুরুতে দেখেছি। অন্যদিকে মার্ফি ও জ্যাক সামনে এগোতে এগোতে লন্ড্রি রুমের বাইরে যাওয়ার দরজা খুলতেই ভেতরে জমে থাকা সমস্ত পানি হুড়মুড় করে তাদের ওপরে এসে পড়ে। সেই পানির সঙ্গে বহু মানুষের মৃতদেহ ভেসে আসে। ভয়ে মার্ফি ও জ্যাক দ্রুত সেখান থেকে সরে যায়। তারপর এগোতে এগোতে তাদের সামনে একটি কেবিনের দরজা খুলে যায়। ভেতরে ঢুকে জ্যাক একটি অত্যন্ত বিলাসবহুল গাড়ি দেখতে পায়। গাড়িটি দেখে জ্যাক ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু মার্ফির মনে অদ্ভুত অস্বস্তি কাজ করতে থাকে। মার্ফির মনে হয় এখানে কিছু একটা গড়বড় আছে, তাই মার্ফি যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে চায়। হঠাৎ তারা ঘরের ভেতরে কিছু একটা নড়াচড়া করতে দেখে। দুজন সতর্কভাবে এগিয়ে যায় এবং ওপরে রাখা জিনিসপত্র সরিয়ে দেখে তাদের চোখ বিস্ফোরিত হয়ে যায়। সেখানে একটি বাক্স পড়ে থাকে যা পুরোপুরি সোনায় ভর্তি। এটা দেখে মার্ফি দ্রুত তার বাকি সঙ্গীদের ডেকে আনে। সবাই মিলে আরো জিনিস সরাতে শুরু করে এবং একই রকম আরো 9টি বাক্স খুঁজে পায়। প্রতিটি বাক্সে 18টি করে সোনার বার ছিল। এত সোনা দেখে সবার আনন্দের সীমা থাকে না। তাদের মনে হয় তারা যেন রাতারাতি কোটিপতি হয়ে গেছে। এত বড় গুপ্তধন পাওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় জাহাজটিকে সেখানেই ফেলে রেখে শুধু সোনাগুলো নিয়ে যাবে। তারপর তারা সব সোনার বাক্স টাগবোর্ডে তুলে রাখে এবং সেখান থেকে রওনা দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। টাগবোর্ডের ক্যাপ্টেন ইঞ্জিন চালু করার আগে সেটা পরিষ্কার করতে যায়। ঠিক তখনই দেখা যায় টাগবোর্ডে রাখা একটি গ্যাস সিলিন্ডারের ভাল্ব নিচ থেকেই খুলে যায় আর ধীরে ধীরে বাতাসে গ্যাস ছড়াতে শুরু করে। এদিকে মার্ফি আবারও সেই রহস্যময় মেয়েটিকে দেখতে পায়। এবার মেয়েটি দ্রুত মার্ফির দিকে দৌড়ে আসতে থাকে, যেন তাকে কিছু জানাতে চাচ্ছে, কিন্তু হঠাৎ করেই কেউ তাকে পেছন থেকে ধরে নিচে ঠেলে দেয়। ঠিক সেই মুহূর্তে টাগবোর্ডের ক্যাপ্টেন ইঞ্জিন চালু করে। গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া গ্যাসের কারণে মুহূর্তের মধ্যেই পুরো বোটে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে টাগবোটের ক্যাপ্টেন মারা যায়। তখন তারা সমুদ্রের মাঝখানে এক নির্জন স্থানে আটকা পড়ে যায়। সবাই ভীষণ দুশ্চিন্তায় পড়ে, কারণ সেখান থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র ভরসা টাগবোটটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তাদের একজন সঙ্গী যার নাম মার্ক তার প্রেমিকার ছবি দেখে ভেঙে পড়ে, আর মাত্র 2 সপ্তাহ পর তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তখন মার্কের মনে হয় হয়তো সে আর কখনো এই জাহাজ থেকে জীবিত ফিরে যেতে পারবে না। হতাশায় মার্ক বহু বছর পুরনো একটি মদের বোতল খুলে পান করতে শুরু করে। অন্যদিকে মার্ফিও গভীর চিন্তায় পড়ে যায়। কেন মার্ফি বারবার সেই মেয়েটিকেই দেখছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে সে জাহাজের যাত্রীদের তথ্য খুঁজতে শুরু করে। যাত্রীদের তালিকা ঘেঁটে মার্ফি জানতে পারে যে মেয়েটিকে সে দেখছে তার নাম কেটি। আরো খোঁজ করতে গিয়ে মার্ফি জানতে পারে কেটি সেই একমাত্র মেয়ে যে 1962 সালে সেই ভয়াবহ ঘটনার সময় বেঁচে গিয়েছিল। মার্ফি কেটির কেবিন পর্যন্ত পৌঁছে যায় এবং আলমারির দরজা খুলতেই সেখানে একটি কঙ্কাল দেখতে পায়। দৃশ্যটি দেখে মার্ফি ভয়ে জমে যায়। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে মার্ফি সেই কঙ্কালের গলায় ঝোলানো একটি নকেট খুলে দেখে। লকেটের ভেতরে একটি ছোট মেয়ের বাবা মায়ের ছবি ছিল। ঠিক তখনই মার্ফির পেছনে সেই ছোট্ট মেয়েটির আত্মা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হঠাৎ কেটির একটি কণ্ঠস্বর শোনা যায়, লকেটটি বন্ধ করো না, অনেক বছর পর আমি আমার বাবা মায়ের মুখ দেখছি। মার্ফির তখনও বিশ্বাস হয় না যে সে একটি মৃত মেয়ের আত্মার সঙ্গে কথা বলছে। কিন্তু যখন মার্ফি লকেটটি কেটির হাতে দিতে যায় তখন লকেটটি কেটির হাত ভেদ করে নিচে পড়ে যায়। তখনই মার্ফির পুরোপুরি বিশ্বাস হয় মেয়েটি কোনো জীবিত মানুষ নয়, সে একটি আত্মা। কেটি তখন মার্ফিকে জানায় এই জাহাজে শুধু তার আত্মাই নয়, আরো অনেক মানুষের আত্মা বন্দী হয়ে আছে, আর তারা মুক্তি পাবে না যতক্ষণ না সেই মানুষটিকে ধ্বংস করা যায় যে তাদের আত্মাগুলোকে সেখানে আটকে রেখেছে। মার্ফি কেটিকে জিজ্ঞেস করে কে সেই মানুষ যে তোমাদের আর বাকি সবাইকে এভাবে বন্দী করে রেখেছে। মার্ফি যখন কেটির থেকে সেই মানুষের পরিচয় জানতে চায় ঠিক তখনই হঠাৎ ছাদের ওপর অদ্ভুত ধরনের পোকামাকড় বেরিয়ে আসতে শুরু করে। দৃশ্যটি দেখে কেটি ভয় পেয়ে যায়। কেটি তখন তাড়াতাড়ি মার্ফিকে বলে যত দ্রুত সম্ভব তোমরা এই জাহাজ থেকে চলে যাও, না হলে তোমরাও মারা যাবে। এই কথা বলেই কেটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে পুরো বোতল মদ খেয়ে মার্কের মাথা ঘুরতে শুরু করে। তার চারপাশের টেবিল চেয়ার কাঁপতে থাকে। হঠাৎ করেই সবকিছু যেন আগের অবস্থায় ফিরে যায়। ভাঙাচোরা জিনিসপত্র ঠিক হয়ে যায়। আর 40 বছর
আগে যারা সেই জাহাজে মারা গিয়েছিল তারা যেন আবার জীবিত হয়ে মার্কের সামনে দাঁড়ায়। মার্ক দেখে সে যেন এক বিশাল হল রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে। চারপাশের মানুষ মার্কের জন্য তালি দিচ্ছে। প্রথমে মার্কের কাছে সবকিছু অদ্ভুত লাগে, কিন্তু পরক্ষণেই মার্ক ভাবে এ সবই হয়তো অতিরিক্ত মদ্যপানের ফল। হঠাৎ সেই মহিলা গায়িকা মার্কের কাছে এগিয়ে আসে। সে ধীরে ধীরে মার্কের খুব কাছে এসে তাকে আকর্ষণ করতে শুরু করে। নায়িকা যেন পুরোপুরি মার্ককে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং তাকে অনুসরণ করতে বাধ্য করে। মার্ক কোনো কিছু না ভেবেই গায়িকার পেছনে হাঁটতে থাকে। বোকা মার্ক বুঝতেই পারে না গায়িকা তাকে এক মারাত্মক ফাঁদে ফেলছে। গায়িকা মেঝের একেবারে প্রান্তে গিয়ে দাঁড়ায় এবং সেখান থেকে মার্ককে ডাকতে থাকে। মার্ক সেই গায়িকাকে পাওয়ার নেশায় মেঝের প্রান্ত থেকে নিচে পড়ে যায় এবং অন্যদিকে দলের নেতাকে আবার সেই পুরনো জাহাজের ক্যাপ্টেনের কেবিনে দেখা যায়। দলের নেতা একা বসে আছে। হঠাৎ সে লক্ষ্য করে টেবিলে রাখা মদের বোতলটি নিজে থেকেই নড়ে উঠছে। কিছুক্ষণ পর দলের নেতার সামনে সেই জাহাজের আত্মা উপস্থিত হয়। এটা দেখে দলের নেতা ভয়ে স্তব্ধ হয়ে যায়। জাহাজের ক্যাপ্টেন তার জন্য গ্লাসে মদ ঢেলে তাকে পান করতে দেয়। তারপর সে একটি ছবি দেখায় যেখানে একটি জাহাজের ছবি ছিল যার নাম লরেলাই। ক্যাপ্টেন বলতে শুরু করে, অনেক বছর আগে এক ব্যক্তি আমাদের কাছে আসে। সে আমাদের কাছে লরেলাই জাহাজের কথা বলে। ক্যাপ্টেন বলে সেই জাহাজে বিপুল ধন সম্পদ লুকানো ছিল। আমরা যখন লরেলাই খুঁজে পাই তখন সত্যিই সেখানে বিশাল ধন সম্পদ পাই। তারপর ক্যাপ্টেন দলের নেতাকে আরেকটি ছবি দেখায় এবং ক্যাপ্টেন বলে এই সেই মানুষ যে আমাদের লরেলাই জাহাজের খোঁজ দেয়। দলের নেতা ছবিটি দেখে হতবাক হয়ে যায়। তার শ্বাস যেন আটকে যায়, কারণ ছবির মানুষটি আর কেউ নয়, জ্যাক। আর সেই ছবিটি ছিল 40 বছর আগের। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো 40 বছর পেরিয়ে গেলেও জ্যাকের চেহারায় একটুও পরিবর্তন আসেনি। ছবিতে জ্যাক ঠিক যেমন 40 বছর আগে ছিল তেমনই দেখায়। তখন দলের নেতা বুঝতে পারে জ্যাক কোনো সাধারণ মানুষ নয়, সে আসলে এক ভূত। সবকিছু বুঝতে পেরে দলের নেতা দ্রুত তার টিমকে সেই জাহাজ থেকে বের করে নিতে চায়। দলের নেতা তাড়াহুড়ো করে সঙ্গীদের খুঁজতে শুরু করে, কিন্তু ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় সেই সঙ্গী যে টাগবোর্ডে গ্যাস বিস্ফোরণে আসলে এটা সেই মৃত ব্যক্তির আত্মা যে এবার দলের নেতাকে আক্রমণ করতে গিয়ে আসে। নেতা ভয়ে সেখান থেকে পালাতে থাকে। ঠিক তখনই তার সামনে মার্ফি এসে পড়ে আর সঙ্গে সঙ্গেই সেই আত্মাটি অদৃশ্য হয়ে যায়। কিন্তু দলের নেতার চোখে মার্ফির মুখটি মতোই মনে হয় যে কিছুক্ষণ আগে ভূত হয়ে তার পিছু নিয়েছিল। তাই বিভ্রান্ত হয়ে দলের নেতা মার্ফিকে ভূত ভেবে তার ওপর আক্রমণ করে বসে। মার্ফি তখন নিজেকে বাঁচানোর জন্য দলের নেতার পায়ে আঘাত করে তাকে আহত করে, তবে এতে নেতার খুব বেশি ক্ষতি হয় না। সে আবারও মার্ফির দিকে আক্রমণ করার জন্য উঠে দাঁড়ায়। দলের নেতা মার্ফিকে আঘাত করার আগেই হঠাৎ পেছন থেকে জ্যাক লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। সেই জ্যাকই ছিল সেই ব্যক্তি যে সবাইকে এখানে নিয়ে আসে। দলের মধ্যে একমাত্র নেতাই বুঝতে পারে যে জ্যাক মানুষ নয়, সে এক অশুভ আত্মা। আর জ্যাকও বুঝে যায় যে তার আসল পরিচয় ফাঁস হয়ে গেছে। তাই জ্যাক নিজের পথ পরিষ্কার করতে দলের বাকিদের নেতাদের বিরুদ্ধে উস্কে দেয়। জ্যাক সবাইকে বলে ও যদি আবার জ্ঞান ফিরে পায় তাহলে আমাদের কারো ক্ষতি করতে পারে। জ্যাকের কথা সবার কাছেই যুক্তিসঙ্গত মনে হয়, তাই তারা নিজেদের নেতাকে একটি পানি ভর্তি ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়। তখন অন্য কোনো উপায় না পেয়ে তারা আগের পরিকল্পনা অনুযায়ী জাহাজ মেরামতের কাজে লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই যে ফাটল দিয়ে পানি ঢুকছিল সেটা তারা বেল্ট ও সরঞ্জাম দিয়ে বন্ধ করে দেয়। তারপর পাম্পের সাহায্যে জাহাজের ভেতরে জমে থাকা পানি বের করতে শুরু করে। ঠিক তখনই মার্ফি খেয়াল করে তাদের একজন সঙ্গী মার্ক, তাকে তখন কোথাও দেখা যাচ্ছে না। ঠিক তখনই কেটি আবার মার্ফির সামনে এসে উপস্থিত হয়। কেটি মার্ফিকে জানায় যাকে তুমি খুঁজছো সে ইতিমধ্যে কেটি মার্কের কথাই বলতে থাকে যে সেই লেডি সিঙ্গারকে পাওয়ার নেশায় প্রাণ হারায়। তারপর কেটি তার হাত মার্ফির কাঁধে রাখে আর মুহূর্তের মধ্যেই মার্ফি যেন 1962 সালের সেই ভয়াবহ রাতে ফিরে যায়, যে রাতে সেই সমস্ত ঘটনা ঘটেছিল। সেই রাতে জাহাজে থাকা প্রত্যেক মানুষকে নির্মমভাবে এটা করে একটি সংগঠিত দল, যাদের উদ্দেশ্য ছিল জাহাজে থাকা সমস্ত সোনা লুট করা। কিছু যাত্রীকে খাবারে বিষ কিছু জনকে তার দিয়ে শরীর দ্বিখণ্ডিত করা হয় আর অনেককে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়। এই নৃশংসতার হাত থেকে কেটিও রক্ষা পায় না। কেটিকে তারা নিজের কেবিনে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে
সেই পুরো পরিকল্পনার নৈপথ্যে ছিল সেই লেডি সিঙ্গার। সোনা দখল করার জন্য সে ঠান্ডা মাথায় এই ষড়যন্ত্র সাজায়। তার সহযোগীদের নিয়ে লেডি সিঙ্গার জাহাজে থাকা সবাইকে এমনকি জাহাজের এক অফিসারও তাদের সঙ্গে হাত মিলিয়ে নেয়। লেডি সিঙ্গারের এক ইশারাতেই অফিসার নিজের সহকর্মীদের, কিন্তু অফিসারকে ব্যবহার করার পর লেডি সিঙ্গার তাকেও গুলি করে। লেডি সিঙ্গারের ধারণা যে এখন পুরো সোনা শুধু তারই দখলে, কারণ জাহাজে থাকা সবাই মারা যায়। ঠিক তখনই সেখানে প্রবেশ করে আরেকজন, সেই পুরো খেলার আসল মাস্টার মাইন্ড। সে লোহার চেন দিয়ে লেডি সিঙ্গারকে বেঁধে ঝুলিয়ে মার্ফি কেটির সাহায্যে এই সব দৃশ্য দেখতে থাকে। আর তখনই সেই মাস্টার মাইন্ডের মুখ দেখতে পায়। তাকে দেখে মার্ফি স্তব্ধ হয়ে যায়, কারণ সেই মানুষটি আর কেউ নয়, জ্যাকি ছিল এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের আসল নায়ক। জ্যাকি সোনার লোভ দেখিয়ে সবাইকে সেখানে নিয়ে যায়, কারণ জাহাজে ফাটল ধরে এবং ধীরে ধীরে ডুবে যাচ্ছে। জাহাজটিকে বাঁচাতে তার এমন কিছু লোকের দরকার ছিল যারা জাহাজ মেরামত করতে পারবে। তাই জ্যাক চতুরতার সঙ্গে তাদের এখানে নিয়ে আসে। তখন জাহাজ পুরোপুরি মেরামত হয়ে যায়, ফলে জ্যাকের আর তাদের কোনো প্রয়োজন ছিল না। তাই জ্যাক পরিকল্পনা করে এবার তাদেরও মেরে ফেলবে। সবকিছু বুঝে মার্ফির মনে পড়ে যায় জ্যাকের কথায় বিশ্বাস করে তারা নিজেদের নেতাকে ট্যাঙ্কের মধ্যে বন্দি করে রেখেছে। তখন মার্ফি দ্রুত তার নেতার প্রাণ বাঁচানোর জন্য ছুটে যায়। মার্ফি দৌড়ে ট্যাঙ্কের কাছে পৌঁছায়, কিন্তু ততক্ষণে ট্যাঙ্কের ভেতরে পানি ভরে যাওয়ায় দলের নেতা মার্ফি তখন মরিয়া হয়ে ট্যাঙ্কের কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু ট্যাঙ্কের কাঁচটি ছিল অত্যন্ত মজবুত। বহু চেষ্টা করেও মার্ফি তার নেতাকে বাঁচাতে পারে না। অসহায় হয়ে মার্ফি সেখান থেকে সরে আসে। তারপর মার্ফি তার আরেক সঙ্গীর কাছে যায়, যার নাম ডজ। মার্ফি তখন ডজকে জ্যাকের সব সত্য কথা জানিয়ে দেয় এবং বলে জ্যাককে যেখানে দেখবে সঙ্গে সঙ্গে গুলি করবে। আমি আরেকজন সঙ্গীকে খুঁজতে যাচ্ছি। মার্ফি চলে যাওয়ার কিছুক্ষণ পর জ্যাক ডজের সামনে এসে হাজির হয়। ডজ দৃঢ় গলায় বলে, এইখানেই দাঁড়িয়ে থাকো, একদম নড়বে না। এই কথা শুনেই জ্যাক বুঝে যায় যে মার্ফি তার আসল পরিচয় ফাঁস করে দিয়েছে। তখন জ্যাক কথার জালে ডজকে ফাঁসিয়ে তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ডজ জ্যাকের চালাকি বুঝে ফেলে। এক মুহূর্ত দেরি না করে ডজ জ্যাকের দিকে গুলি চালায়। গুলিতে জ্যাক মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর ডজ সেখানে এসে দেখে যে জ্যাক নিথর পড়ে আছে। মনে হয় অবশেষে জ্যাক সেখান থেকে চলে যায়। আমরা দেখি জ্যাক আসলে মারা যায়নি। অন্যদিকে মার্ফি যে সঙ্গীকে খুঁজতে যায় সে জানতে পারে যে সে পানিতে ডুবে মারা গেছে। তখন ডজ ছাড়া মার্ফির সব সঙ্গী মৃত। সবকিছু হারিয়ে মার্ফি সিদ্ধান্ত নেয় সে সেই পুরো জাহাজ ধ্বংস করে দেবে। মার্ফি জাহাজের বিভিন্ন জায়গায় বোমা বসাতে শুরু করে। ঠিক তখনই ডজ তার কাছে আসে। ডজ বলে, আমি জ্যাককে গুলি করেছি। মার্ফি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, কারণ জ্যাক কোনো মানুষ নয়, বরং জ্যাক এক অশুভ আত্মা। তাই আমাদের পুরো জাহাজটাই উড়িয়ে দিতে হবে, তবেই জ্যাক আর কাউকেই এখানে ফাঁদে ফেলতে পারবে না, আর জাহাজে বন্দি থাকা সব আত্মাও মুক্তি পাবে। ডজ রাগের সুরে বলে, আমাদের জাহাজ উড়িয়ে দেওয়া উচিত নয়, এতে করে সব সোনা নষ্ট হয়ে যাবে। আমরা একটুও সোনা না নিয়ে খালি হাতে ফিরতে বাধ্য হব। মার্ফি জবাব দেয়, এই সোনাই আসলে জ্যাকের ফাঁদ। জ্যাক মানুষের লোভকে ব্যবহার করে তাদের এখানে টেনে আনে। মার্ফি দৃঢ় কণ্ঠে বলে, এই সোনা আমরা কখনো এখান থেকে নিয়ে যেতে পারবো না, তাই যে কোনো মূল্যে আমাকে এই জাহাজ উড়িয়ে দিতেই হবে। এবার জ্যাক বুঝে যায় মার্ফি কোনো অবস্থাতেই তার কথা মানবে না, তাই জ্যাক তার আসল রূপে প্রকাশ পায়। তখন বোঝা যায় জ্যাক ডজকে জ্যাক বলে, তোমার আর আমার কাজ একই রকম। যেমন তুমি সমুদ্রে হারিয়ে যাওয়া জাহাজ খুঁজে বের করো, আর আমিও তেমন আত্মা সংগ্রহ করি। আগে আমিও মানুষ ছিলাম, কিন্তু বহু পাপের শাস্তি স্বরূপ আমাকে এই কাজ দেওয়া হয়। এখন আমি এক সোল কালেক্টর, আর এই কাজের জন্য আমার এই জাহাজের দরকার। আমি চাই না তুমি এটাকে ধ্বংস করো। জ্যাক মার্ফিকে আরো বলে, তুমি চলে যাও, আমি তোমাকে মারবো না, কিন্তু শর্ত একটাই, তুমি জাহাজটি উড়িয়ে দেবে না। কিন্তু মার্ফি তার কথা মানে না। তারপর জ্যাক লোহার রড দিয়ে মার্ফির ওপর আঘাত করে। আঘাতে মার্ফি মাটিতে পড়ে যায়। জ্যাক যখন তাকে শেষ আঘাত করতে এগিয়ে আসে, ঠিক তখনই মার্ফি একটি তীর ছুঁড়ে বোমার রিমোটের দিকে নিশানা করে। তারপর মুহূর্তের মধ্যে মার্ফি সমুদ্রে ঝাঁপ দেয়। পরের মুহূর্তেই জাহাজে এক প্রচন্ড বিস্ফোরণ ঘটে। বিশাল শব্দে পুরো জাহাজ কেঁপে ওঠে, আর আগুনের শিখা আকাশ ছুঁয়ে যায়। বিস্ফোরণের পর জাহাজটি ধীরে ধীরে পানির নিচে
ডুবে যেতে থাকে। মার্ফি তখন সমুদ্রের গভীরে ডুবন্ত জাহাজের নিচে আটকে পড়ে। তখন মার্ফির বের হওয়ার কোনো পথ দেখা যায় না। মার্ফির শ্বাস নিতেও কষ্ট হয়, ফুসফুস যেন ফেটে যাবে ঠিক এমনই অনুভূতি হয়। ঠিক তখনই কেটির আত্মা সেখানে উপস্থিত হয়। কেটি মার্ফির হাত ধরে তাকে ওপরে ওঠার পথ দেখায়। সেই মুহূর্তে মার্ফি দেখতে পায় জ্যাক যত আত্মাকে বন্দি করে রেখেছিল, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তারা সবাই মুক্ত হয়ে যায়। মার্ফি কোনো রকমে পানির ওপর ভেসে ওঠে। ওপরে উঠে মার্ফি দেখে জাহাজে বন্দি থাকা সব আত্মাই ধীরে ধীরে তাদের আসল জগতে ফিরে যাচ্ছে। আসলে জাহাজে থাকা সব আত্মাই ছিল জ্যাকের দাস। শুধু কেটি তার নিয়ন্ত্রণে পুরোপুরি আসেনি, কারণ কেটির আত্মা ছিল নিষ্পাপ ও পবিত্র। সেই কারণে জ্যাক তার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। তাই কেটি বারবার মার্ফিকে সাহায্য করতে থাকে। মার্ফি একটি ভাসমান বাক্স ধরে সমুদ্রে ভেসে থাকে। কিছুক্ষণ পর একটি উদ্ধারকারী জাহাজ মার্ফিকে দেখতে পায় এবং উদ্ধার করে। যখন মার্ফিকে উদ্ধারকারী নৌকায় তোলা হয়, তখন আধা বেহুশ অবস্থায় মার্ফি দূরে তাকিয়ে দেখতে পায় জ্যাক তখনও পুরোপুরি শেষ হয়নি। আর ডুবে যাওয়া জাহাজের অন্ধকার গভীরে যেন কিছু একটা নড়ে। জ্যাক সেই সোনাগুলো অন্য একটি জাহাজে সরিয়ে নিতে থাকে, যাতে আবারও সেই সোনার লোভ দেখিয়ে নতুন মানুষদের ফাঁদে ফেলতে পারে, তাদের এবং তাদের আত্মাকে বন্দি করতে পারে। এভাবেই এই ভয়ঙ্কর গল্পের সমাপ্তি হয়। যদি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। আর আপনারা যদি কাস্টওয়ে মুভিটি এখনো না দেখে থাকেন, তাহলে দেখে নিতে পারেন। এই মুভিতে দেখানো হয়েছে একটি ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনা, আর তারপর হঠাৎ করেই পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে একজন মানুষ। চারিদিকে শুধু সমুদ্র আর নির্জনতা, যেখানে প্রতিটা দিন বেঁচে থাকায় এক একটা যুদ্ধ। যদি মিস করে থাকেন, তাহলে গিয়ে দেখে নিতে পারেন। লিংকটা নিচে কমেন্ট সেকশনে পিন করা আছে। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।